শীত সবে শুরু হয়েছে। ডুবে যাওয়া সূর্যের পরন্ত আলো গন্ডাল গ্রামের মেঠো রাস্তাকে আলতো করে স্পর্শ করছে। পিচ বাঁধানো রাস্তা ছেড়ে কাঁচা পথ ধরে ইতিমধ্যে গ্রামে ঢুকে পড়ল এক তরুণ। বছর 25-এর মাঝারি উচ্চতার মেদহীন শ্যামবর্ণ চেহারা, ব্যাকব্রাশ করা চুল এবং সরু গোঁফে তাকে একজন ডার্ক হ্যান্ডসাম পুরুষ বলা যায়। তার চোখ দুটো বেশ উজ্জ্বল। চামড়ার জ্যাকেট, ডেনিম জিন্স, সাদা স্নিকার এবং পিঠে ঝোলানো ব্যাকপ্যাক দেখে তাকে শহুরে লোক বলে চিনতে অসুবিধে হয় না। মেঠো পথ ধরে কিছুক্ষণ এগিয়ে গিয়ে সে হঠাৎ করেই থমকে দাঁড়িয়ে পড়ে। আর দূর 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 কি যে জায়গায় এসে পড়লাম! গুগল ম্যাপটাও ঠিক মতো কাজই করছে না, না আছে ইন্টারনেট, না আছে মোবাইলের সিগন্যাল। একবার যদি সিগন্যালটা ধরে। এই তো এসেছে। দেখি একটা ফোন করে দেখি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। দুবারের চেষ্টায় ফোনটা পাওয়া গেল, কিন্তু হ্যালো হ্যালো করার কিছুক্ষণের মধ্যেই ফোনটা কেটে গেল। লোকটা ভালোভাবে মনে করার চেষ্টা করতে লাগলো তার গন্তব্যের পথ নির্দেশ কিরকমটা বলে দেয়া হয়েছিল। মাথা নেড়ে সে নিজের বোকামির জন্য কিছুটা আফসোস করল। জিপিএস ব্যবহারের পারদর্শিতা এবং ইন্টারনেটের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে পথের হদিশটা সে মন দিয়ে শোনেনি। একবারও ভাবেনি এই প্রত্যন্ত স্থানে ইন্টারনেট কাজ নাও করতে পারে। যাই হোক, সে কাঁচা পথ ধরে সোজা এগোতে থাকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আকাশের আলো খুবই কমে এলো। নিজের ব্যাকপ্যাক থেকে একটা 3 সেল টর্চ বের করে সেটা জ্বালিয়ে সে এগোতে থাকে। দিনের শেষ পাখির কলরব আস্তে আস্তে কমে আসছে। মনে হয় তারা নিজের বাসা চিনে ফিরে গিয়েছে। দূরে কোথাও কোনো ঘরবাড়ি বা লোকালয়ের চিহ্ন দেখা যায় না। পথের দুপাশে কিছু দূর পর্যন্ত শস্যক্ষেত্র বিস্তৃত রয়েছে, আর তারপরে শুরু হয়েছে ঘন জঙ্গল। লোকটার সামনে দেখা যাচ্ছে রূপকথায় বর্ণিত দেবান্তরের মাঠ। কাঁচা পথটা ওই মাঠের গোড়াতেই গিয়ে শেষ হয়েছে। মাঠটা দেখে লোকটা যেন কিছুটা আশ্বস্ত হলো। আরে, এই তো সেই মাঠটা। এইটারই কথা বলেছিল মনে হয়। মাঠটা পেরোলেই একটা রাস্তা পাবো, আর সেটা নাকি সোজা জমিদার বাড়িতে গিয়ে উঠেছে। যাই, একবার বরং আগিয়ে গিয়ে দেখি। হ্যাঁ, মেঠো জমিতে পা দিতেই লোকটার গাটা কেমন যেন ছমছম করতে লাগলো। তার মনে পড়ে গেল অফিসের প্রৌঢ় বসের কথা। ওই মাঠটা আলো থাকতে থাকতে পেরিয়ে যেও, কিন্তু ওই গন্ডালের লোকজন সন্ধ্যের পর সেখানে বড় একটা যায় না। কি যেন ভূতচুতের উপদ্রব আছে বলেই শোনা যায়। তখন কথাগুলো শুনে ফিক করে হেসে ফেললেও এখন সেই কথাগুলোই খুব বেশি মনে পড়তে লাগলো কৃষ্ণেন্দুর। দূর 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 দূর, যত সব কুসংস্কার, ভুল ভাল চিন্তাভাবনা, এতে ভয় পাওয়ার কিছুই হয়নি। এই সমস্ত ফালতু চিন্তাভাবনা মনে ঠাঁই দিলে হবে না। উফ, যাই, বরং একটু তাড়াতাড়ি পা চালাই। লোকটা অযথা ভয় পাওয়ার জন্য নিজের মনে নিজেকেই দুষল। ঘাসের জমিতে আলো ফেলে সে মেঠো জমি দিয়ে সোজা হেঁটে যেতে লাগলো। ভূতের বদলে সে যাতে সাপ খোপের পাল্লায় না পড়ে তাই সতর্ক ভঙ্গিতে সে পা ফেলতে থাকল। মাঠের মাঝামাঝি পৌঁছতে বেশ খানিকক্ষণ সময় লাগল। দিগন্ত থেকে এক ফালি চাঁদের দেখা মিলেছে। এতক্ষণে লোকটার চোখে অন্ধকার শুয়ে গিয়েছে।
তাই হেঁটে যেতে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবুও অন্যরকম অস্বস্তিকর অনুভূতি সে ইতিমধ্যে টের পেতে শুরু করেছে। ভারী অদ্ভুত তো। আমি কি একা হাঁটছি এই পথে, নাকি আমায় অন্য কেউ অনুসরণ করছে? আমার বারবার কেন মনে হচ্ছে কেউ যেন আমার পিছন পিছন। সে কান খাড়া করলেই স্পষ্ট শুনতে পাচ্ছে যে তার স্নিকারের পদধ্বনির সাথে সাথে আরও একজোড়া খালি পায়ের হাঁটার ধূপধাপ শব্দ হচ্ছে। মনের ভুল কিনা সেই ব্যাপারটা নিশ্চিত হতেই হঠাৎ করেই সে আবার দাঁড়িয়ে পড়ল। পিছনের পায়ের শব্দটাও তৎক্ষণাৎ থেমে গেল। কে ওখানে? সামনে আসুন। সে পিছন ফিরে টর্চ দিয়ে ভালোভাবে পিছন দিকটা নিরীক্ষণ করল, কিন্তু কাউকে দেখতে পেল না। সে মনের মধ্যে বেশ ভয় অনুভব করতে লাগল। তার হৃদস্পন্দন দাপিয়ে চলতে শুরু করল। তার আতঙ্কিত হাত পা অবশ হয়ে যেতে লাগলো। আর এক মুহূর্ত এখানে দাঁড়ানো ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই অলক্ষণে মাঠটা আমাকে বেরোতেই হবে। অলক্ষণে মাঠটা পেরোলেই সব ঠিক হয়ে যাবে, এই আশা নিয়েই সে আরো দ্রুত চলতে শুরু করল। অনুসরণকারীর পদচারণা স্বাভাবিকভাবেই আরো দ্রুত হল। পাশের জঙ্গল থেকেই হঠাৎ আকস্মিক একটা শিয়াল চিৎকার করে ওঠাতে লোকটার বুকটা কেঁপে উঠল। গলা শুকিয়ে গেলেও দাঁড়িয়ে জল খাওয়ার কথা এখন অবান্তর। কিছুতেই পা থামানো যাবে না এখন। বারবার পিছনে তাকাতে গিয়ে কিছুটা অসতর্ক হয়েই মাঠের জমিতে থাকা ইঁদুরের গর্তগুলোতে হোঁচট খেয়ে লোকটা পড়ে গেল। হাতের টর্চটা ছিটকে গিয়ে মাটিতে পড়ে নিভে গেল। চারিদিকে গহীন অন্ধকার। ডান হাতের কনুয়ে ভীষণ চোট লেগেছে তার, হয়তো রক্তও বেরোচ্ছে। তবু সেদিকে ভ্রুক্ষেপ না করে টর্চটা কোনো রকমে ফিরে পেতে লোকটা ঘাসের মধ্যে হাত রাতে লাগলো। আমার টর্চটা কোথায় গেল? টর্চ! আরে এটা কি? টর্চের বদলে নরম কিছু একটাতে তার হাত পড়ল। হাতটা দিয়ে তার অনুভব করে বুঝতে অসুবিধে হলো না যে সেটা কোনো শক্তিশালী পুরুষের সুঠাম পায়ের বড়সড় পাতা। কে আপনি? কোনো উত্তর নেই, শুধু এক ঝলক ঠান্ডা বাতাস হয়ে গেল। কথা বলছেন না কেন? আমাকে ফলো করছেন কেন? কি চান আপনি? কি চান? লোকটা জোরের সাথে কথাগুলো বলার মরিয়া চেষ্টা করল, কিন্তু সে যে ভীষণ ভয় পেয়েছে তা তার গলার আওয়াজে সহজেই ধরা পড়ছে। এবার অস্পষ্টভাবে একটা খ্যারখ্যারে পুরুষ কণ্ঠ শোনা গেল। কতদিন পর এলি তবে? মনে চরম আতঙ্ক সৃষ্টি করা কথাগুলোই লোকটার কর্ণপটহে স্পর্শ করে যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি কোথায় এলাম? লোকটা উঠে দাঁড়াতে চেয়েও পারল না। ভয়ে তার পা দুটো কেমন অবশ হয়ে গেছে। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পরে অন্ধকার থেকে গম্ভীর গলায় জবাব এলো, গন্ডা। তারপরে শোনা গেল একটা চাপা হাসির শব্দ, যা কোনো মানুষের হতে পারে না। মাটিতে পড়ে থাকা লোকটা তার সমস্ত শরীরের ক্ষমতা একত্রিত করে উঠে দাঁড়ালো। তার টর্চ, ব্যাগ সব মাটিতেই পড়ে রয়েছে। সেসব দিকে তার হুঁশ রইল না। সে উদ্ভ্রান্তের মতো দৌড়াতে শুরু করলো।
আর পিছন থেকে ভেসে আসা ট্রা ট্রা করে অদ্ভুত একটা পোকার আওয়াজ পরিবেশটাকে অশান্ত করে তুলল। দৌড়াতে দৌড়াতে নিশ্চিদ্র অন্ধকারের মধ্যে দূরে একটা টিমটিমে আলো সে দেখতে পেল। ওই তো মাঠের বাম পাশটা জঙ্গলটার সামনে থেকে কেমন একটা আলো দেখা যাচ্ছে। এটাই শেষ আসার আলো বলে তার মনে হলো। সেই দিকে গোটা শরীরটাকে পৌঁছে দিতে লোকটার অবসন্ন পা দুটো তখন বদ্ধপরিকর। আলোটা কেমন অদ্ভুত 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 ঠিক ঠিক স্থির থাকছে না, তো স্থির থাকছে না। মাঝে মধ্যে কেমন যেন নড়াচড়াও করছে। সে যাই হোক, ওখানে গেলে হয়তো গ্রামের কাউকে একটা পাওয়া যাবে। সেই ভয়ঙ্কর নির্জন মাঠের মধ্যে দিয়ে এক শহুরে তরুণ প্রাণপণে দৌড়ে চলল সেই আলোক উৎসের দিকে। কিন্তু হায় রে হতশী, আলোর কাছে লোকটা পৌঁছতে পারল না। বেশ কিছুটা আগেই নিকষ কালো অন্ধকারে ঠিকমতো ঠাউর করতে না পেরে সে একটা পুকুরের জলে গিয়ে পড়ল। পড়ে গেল বলাটা ঠিক কিনা বলা যায় না, হয়তো কেউ ধাক্কা দিতেও পারে, কারণ সে ছিটকে পুকুরের বেশ গভীরে গিয়ে পড়েছে। পুকুরের জমিতে পা পেলেও গলা অবধি তার জলে ডুবে গেল। লোকটা হাঁচড় পাঁচড় করে ডাঙায় ফিরে আসার চেষ্টা করতে লাগলো, কিন্তু তার পায়ে জলের মধ্যে থাকা আগাছাগুলো জড়িয়ে যাওয়ায় সেই চেষ্টা বৃথা হলো। এক অজানা আশঙ্কায় ঠান্ডা জলের মধ্যে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে সম্ভাব্য অশুভ পরিণতির জন্য অপেক্ষা করতে লাগলো সে। তার পিছনে জঙ্গলের দিক থেকে জলের উপরে ছলাৎ ছলাৎ পায়ের শব্দ পেয়ে লোকটা দুরু দুরু বুকে পিছন ফিরে তাকালো। তার মস্ত বড় একটা ভ্রম দূরীভূত হলো। এতক্ষণ সে যেটাকে আলো বলে মনে করছিল সেটা আসলে পুকুরের জলের উপর ভাসতে থাকা কৃষ্ণপক্ষের একাদশীর চাঁদের অর্ধচন্দ্রাকার প্রতিবিম্ব। তাই কেবলই তার মনে হচ্ছিল আলোটা যেন ক্ষণে ক্ষণে আকার পরিবর্তন করছে। কিন্তু জল ভাঙার শব্দের উৎসটা খুঁজতে গিয়ে সে যেটা দেখল তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। অবিকল তারই মতো দেখতে একজন জঙ্গলের দিক থেকে বুক অবধি জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে তারই দিকে এগিয়ে আসছে। ওরা কে এগিয়ে আসে আমার দিকে? কে আপনি? কে আপনি? আমি নিজে 5 ফুট 7 ইঞ্চি লম্বা হয়ে গলা অবধি ডুবে, আর আমার সামনে আমারই মতো আর একজন, মাত্র বুকের নিচ অবধি জল। তার মানে তারও উচ্চতা 6 ফুটেরও বেশি। কিন্তু সে কে? তার তো কোনো যমজ ভাই নেই। সে স্পষ্ট দেখতে পেল দীর্ঘাকায় শরীরটা কেমন যেন অদ্ভুতভাবে হাসতে হাসতে দাঁত বের করে এগিয়ে আসছে তার দিকে। কে 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 আপনি? কি চান আমার থেকে? আপনি ওভাবে হাসছেন কেন? বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও! সেই হাসিটার অর্থ বাকি রইল না বুঝতে সেই অসহায় লোকটার। সে আর একবার শেষ চেষ্টা করল। শ্বাস বন্ধ করে পুকুরের জলে ডুব দিয়ে সে নিজের পায়ের আগাছাগুলো টেনে টেনে ছিঁড়তে লাগলো। তারপরে নিজেকে মুক্ত করে সে যখন জল থেকে মাথা তুলে দাঁড়ালো, নিজের প্রতিরূপকে আশেপাশে কোথাও দেখতে পেল না।
সে আর অপেক্ষা না করে ডাঙার দিকে জল ঠেলে এগোতে চেষ্টা করল। না, কিন্তু পারল না। তার পায়ে আবার কিছু একটা আটকেছে। সে আবার ডুব দিয়ে পায়ের বন্ধন মুক্ত করতে গিয়ে বুঝল তার পা কোনো শক্ত হাতে ধরে রয়েছে। ভয়ে সে নিজের দম জলের মধ্যে ছেড়ে ফেলল। ফলে তাকে শ্বাস নিতে জলের উপরে মাথা তুলতেই হলো। কিন্তু কয়েক মুহূর্তের জন্য জলের মধ্যে থেকে সেই শক্তিশালী হাতটা তার পা ধরে টেনে নিয়ে তাকে জলের গভীরে নিয়ে গেল। পুকুরের জলের উপরে কয়েকটা বুদবুদ ওঠার পরে শুধু ভেসে রইল চাঁদের স্নিগ্ধ প্রতিবিম্বটা। চারিদিক আবার আগের মতোই শান্ত হয়ে গেছে। রাজনিবাস গন্ডাল গ্রামের এক প্রাচীন জমিদার বাড়ি, যা ইতিমধ্যেই ভারত হোটেলস গ্রুপের কাছে বিক্রি হয়ে গেছে। বাড়ির নতুন মালকিন প্রীতি গিল এখন সেই বিশাল জমিদার বাড়িটাকে একটা 5 স্টার হেরিটেজ রিসর্টে পরিণত করতে চায়। রিসর্ট ছাড়াও গ্রামের আশেপাশের জমি অনেকটাই কেনা হয়েছে, যাতে সুইমিং পুল, জিম, চিলড্রেন্স পার্ক থেকে শুরু করে শপিং জোন, ফুড মার্ট, মানে মোটামুটি একটা ছোটখাটো শহর তৈরি করে দেওয়া যায়। যেহেতু জমিদার বাড়িটা ছিল খুব পুরনো এবং ভাঙাচোরা, সেই জন্য সেখানে জরিপ করার কাজের জন্য ভারত হোটেলসের ম্যানেজমেন্ট একজন অল্প বয়সী ইঞ্জিনিয়ারকে পাঠাতে চেয়েছিল। অতএব সেই কাজের দায়িত্ব এসে পড়ল কৃষ্ণেন্দু চক্রবর্তীর ওপর। কৃষ্ণেন্দু ব্যাচেলর অফ আর্কিটেকচার পাশ করে 1 বছর হলো ভারত হোটেলসে জয়েন করেছে। কলেজ থেকে বেরিয়ে অবশ্য একটা ছোট আর্কিটেক্ট ফার্মে 1 বছর মতো কাজ করেছে সে। তারপরে এত বড় গ্রুপ থেকে চাকরিটা হঠাৎ করে পেয়ে যাওয়াতে ব্যাপারটা বেশ অপ্রত্যাশিতই হয়ে দাঁড়ায়। গন্ডালের হেরিটেজ রিসর্টের নকশাটা তৈরি করার প্রজেক্টে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হতে পেরে সে দারুণ খুশি হয়ে যায়। কৃষ্ণেন্দুর তরুণ চোখে তখন ঐতিহ্যবাহী পুরনো জমিদার বাড়ির ইতিহাসে ডুব দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কর্পোরেট কাজ করলেও কৃষ্ণেন্দুর মধ্যে এক ধরনের রোম্যান্টিক মন ছিল। সে জরাজীর্ণ বাড়িগুলোর শুষ্ক ভঙ্গুর ইট পাথরের মধ্যেও অতীত জীবনের প্রাণস্পন্দন খুঁজে পেত। সেই ভগ্নপ্রায় প্রাচীন অট্টালিকার প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল এক বৃদ্ধ কেয়ারটেকার, শ্রীপতি। বয়সের ভারে শরীর নুইয়ে গেছে, তবে চোখের দৃষ্টি কিন্তু এখনো প্রখর। তার শীর্ণকায় হাতে একখানা বড় তালার চাবি। স্যার, চাবিটা নিন। বহু বছর এই রাজবাড়িতে বাইরের কারোর পা পড়েনি। গলার স্বর কাঁপছিল শ্রীপতির। কৃষ্ণেন্দু নত গলায় বলল, আপনি আমার সঙ্গে থাকুন দাদু, আপনাকে ছাড়া তো এই বাড়ির মানচিত্র বোঝা দুষ্কর। চাবি খোলার শব্দে ধরা পড়ল স্মৃতির আড়ালে থাকা এই জমিদার বাড়িটার প্রবল বিরক্তিটা। লোহার মরচে ধরা বড় গেটটা ঠেলে ঠুলে ঘ্যাঙর ঘ্যাঙর আওয়াজ করতে করতে খোলা হলো। ঠিক মনে হলো যে গেটের বিচ্ছিরি আওয়াজে বহু যুগ পরে বাড়িটার ঘুম ভাঙল, এবং সেই ঘুম জড়ানো চোখে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। একে একে ঘর দেখতে দেখতে কৃষ্ণেন্দু সিঁড়ি বেয়ে উঠল উপরের তলায়। পিছনে শ্রীপতির চটি টেনে টেনে হাঁটার শব্দটা কিছুটা ম্লান হয়ে যেতে
বারান্দা দিয়ে নিচে তাকিয়ে কৃষ্ণেন্দু চেঁচিয়ে জিজ্ঞেস করল, দাদু, ও দাদু, আপনি কোথায় গেলেন? নিচ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। কৃষ্ণেন্দু ভাবল হয়তো দাদু একতলার অন্য কোনো দরজা খুলতে গিয়েছে। উপরে এ ঘর ও ঘর দেখতে দেখতে বেশ খানিকক্ষণ কেটে গেল। হঠাৎ করেই ঈশান কোণের একটা বড় ঘরে জানলার ধারে দাঁড়িয়ে থাকা অল্প বয়সী একজন ফর্সা নিটুল সুন্দরী মেয়েকে দেখে সে থমকে দাঁড়িয়ে গেল। পরনে লাল তাঁতের শাড়ি, কোমর অবধি ঈষৎ কোঁকড়ানো কালো চুল, আর কপালে একটা ছোট্ট লাল টিপ। তবে তার ফর্সা গোল মুখে অপার্থিব নির্জনতা মিশে আছে। সে পায়ের শব্দ পেয়ে কৃষ্ণেন্দুর দিকে ফিরে তাকালো। আপনি? আমি ছায়া। এই রাজনিবাস আমার পূর্বপুরুষেরই তৈরি। শুনলাম আপনি সংস্কার করছেন, তাই দেখতে এলাম। মেয়েটি একটু হেসে মিষ্টি গলায় বলল, এ মেয়ের চেহারা দেখলেই বোঝা যায় যে এর শরীরে জমিদার বংশের ব্লু ব্লাড রয়েছে। সে কৃষ্ণেন্দুর দিকে এগিয়ে আসতেই তার রূপোর নুপুর রুনুঝুনু শব্দে বেজে উঠল, যা কৃষ্ণেন্দুর হৃদয়ে বান ডাকল। আপনি তো এখানে থাকেন না, তাই তো? না না, এই ভাঙা বাড়িতে কে থাকবে যদি মাথায় কড়িকাঠ ভেঙে পড়ে? আমি এই গ্রামের পশ্চিমে নদীর পাড়ে একটা দোতলা পাকা বাড়িতে থাকি। তবে এখানে ঢুকলেন কি করে? শ্রীপতি মানে এ বাড়ির কেয়ারটেকার তো এক্ষুনি তালা খুললো দেখলাম। বাড়িটার পিছনটা দেখেছেন কি? একপাশের পাঁচিল তো ভেঙে পড়েছে। এ বাড়িতে ঢুকতে কি আবার তালা খুলতে হয় নাকি? গ্রামের ছেলেপিলেরা এখানে কত আড্ডা মারতে আসে জানেন? আপনাকে দেখে ভালো লাগলো। আপনি থাকলে তো আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। দাদু যে কোথায় গেল? কৃষ্ণেন্দু এদিক ওদিক তাকালো। ছায়া মিটিমিটি হাসি মুখে কৃষ্ণেন্দুর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। আরে শ্রীপতি দাদুর কথা ছাড়ুন, আপনার যা দরকার আমার কাছে জেনে নেবেন। আমি এবারই একেবারে নখদর্পণে চিনি মশাই। ছায়া কৃষ্ণেন্দুকে চিন্তামুক্ত করল। এরপর থেকে সেই জমিদার বাড়িতে ছায়ার সঙ্গে প্রায় প্রতিদিনই দেখা হতো কৃষ্ণেন্দুর। দিনের একটা নির্দিষ্ট সময়ে সেই দোতলার বড় ঘরটায়। শ্রীপতি এ ব্যাপারে কোনোদিনও কৃষ্ণেন্দুকে কিছু জিজ্ঞেস করেনি। হয়তো ছায়ার আসা যাওয়াটাও শ্রীপতির কাছে খুব স্বাভাবিক ঘটনা, তাই এ নিয়ে বিশেষ কিছু ভাবেও না সে। কৃষ্ণেন্দু ছায়ার সাথে সমগ্র বাড়িটা ঘুরে ঘুরে দেখত। হ্যাঁ, মাপঝোপ করার জন্য তার হাতে একটা 100 ফুটের ফিতের রিল থাকতো বটে, কিন্তু কথা বলতে বলতে প্রজেক্টের কাজ আর করা হয়ে উঠত না। তাদের একদিন দেখা যেত পূর্ব বারান্দার ভাঙা জানলায়, তো আবার কোনোদিন দেখা যেত অন্দরমহলের ধুলো পড়া গ্রন্থাগারে, কিংবা কখনো কখনো প্রাচীন বিশাল নাচঘরের জরাজীর্ণ সোফায় বসে থাকতে দেখা যেত কৃষ্ণেন্দুকে। কৃষ্ণেন্দুর থাকা এবং খাওয়ার ব্যবস্থা কাছেরই এক গেরস্ত ঘরে পেইং গেস্ট হিসেবে করা হয়েছিল। সে প্রতি রাতে বিছানায় শুয়ে ছায়াকে নিয়ে আকাশকুসুম কল্পনা করত, অপেক্ষায় থাকত আবার কখন ভোর হবে আর সে সেই জমিদার বাড়িতে যাবে। একদিন সকালে ছাদে জরিপ করতে গিয়ে কৃষ্ণেন্দু আচমকাই পিছন থেকে একটা ছায়া দেখে চমকে উঠল। কে কে ওখানে? কিন্তু কাউকেই দেখতে পায় না সে। আর ঠিক তখনই কোথা থেকে ছায়া এসে তার সামনে দাঁড়ায়। কি ভয় পেলেন বুঝি? ও, আপনি? না, মানে একটু চমকে গিয়েছিলাম। এই বাড়িতে দাঁড়িয়ে কখনো কখনো মনে হয় কেউ যেন আমাকে দেখছে। সব বাড়িরই কিছু গল্প থাকে মশাই। কিছু চোখে দেখা যায়, আবার অনেক কিছুই শুধুই অনুভব করা যায়। এভাবেই দিন গড়িয়ে যায়।
ছায়া আর কৃষ্ণেন্দুর সম্পর্ক গভীর থেকে গভীরতর হতে থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির প্রতিটা কোণে তাদের পদচারণা, কখনো পুরনো খোলা বারান্দায়, আবার কখনো ভাঙা ছাদের কার্নিশে। কৃষ্ণেন্দুর বাড়ির নকশার খাতার পিছনে ছায়ার মুখ আঁকা হতে থাকে। ছায়ার গলায় শোনা যায় উত্তম সুচিত্রা সিনেমার গানের সুর। এক বিকেলে গ্রামের পশ্চিমে নদীর ধারে বসে ছায়া বলে, তুমি জানো কৃষ্ণেন্দু, ভালোবাসা অনেক সময় আমাদের ইচ্ছের বিরুদ্ধে নিজের পথ ঠিক খুঁজে নেয়। হঠাৎ এরকম কথা বলছেন কেন? এই তোমার কাজ একদিন শেষ হয়ে যাবে, তখন তো তুমিও চলে যাবে, আর আমি এখানে একা একা বসে থাকবো। তুমি তো আমার সর্বক্ষণের ছায়াসঙ্গী হয়ে গেছো। ঘুম থেকে জেগে ওঠা থেকে চোখ বন্ধ করা অবধি আমি শুধু তোমাকেই দেখি। তুমি শুধু আমাকেই দেখো কেন বলো তো? কারণ কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কৃষ্ণেন্দু কোনো রকম রাগ ঠাক না করেই ছায়াকে এই কথাটা স্পষ্টই বলে দিল। ছায়ার চোখ কিছু অশ্রুসিক্ত হয়ে পড়ে। সে কৃষ্ণেন্দুর থেকে মুখ ঘুরিয়ে নেয়। আমিও যে তোমাকে ভালোবাসি, কিন্তু আমার কাছে সময় বড় কম। যদি সব হারিয়ে ফেলি? কৃষ্ণেন্দু ছায়ার চিবুকে হাত দিয়ে তার দিকে ছায়ার মুখটা ঘুরিয়ে নিয়ে বলে, এইসব কথা কেন বলছো? আমি তো তোমারই। কৃষ্ণেন্দু ছায়ার বিলব ওষ্ঠে নিজের ঠোঁটটা ছুঁয়ে বলে, এত চিন্তা কিসের? ছায়া লজ্জা পেয়ে দুহাতে নিজের মুখ ঢাকে। তারপর সেইভাবেই আস্তে করে বলে, তুমি যদি কলকাতা গিয়ে আর ফিরে না আসো, তখন আমি কি করব? কিছুই না, তুমিও কলকাতায় চলে আসবে আমার এক কামরার ফ্ল্যাটে। থাকতে অসুবিধা হবে না তো? আমি আইবুড়ো মেয়ে, তোমার ফ্ল্যাটে গিয়ে থাকবো কি করে? তাছাড়া আমি গ্রামের মেয়ে, এতটাও মডার্নও নই। আচ্ছা, তাহলে এখানে একেবারে বিয়ে করেই তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। এবার চলবে তো? তুমি কি ভাবছো বলো তো? আমি গায়ে পড়ে তোমার থেকে বিয়ের কথা আদায় করে নিচ্ছি? সে কথা নয়, দেখো আমার এখানে কিছু কাজ আছে, সেগুলো খুব শিগগিরই শেষ করে ফেলবো, তারপর আমাদের নিয়ে ভাববো। কৃষ্ণেন্দু কেমন যেন আনমনা হয়ে গেল। পরদিন সকালে ভারত হোটেলসের কর্ণধার প্রীতি গিল রাজনিবাসে এসে পৌঁছলেন। তিনি গাড়ি থেকে নামতেই শ্রীপতি চেঁচিয়ে কৃষ্ণেন্দুকে উদ্দেশ্য করে বলল, স্যার, ও স্যার, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি, ম্যাডাম এসে গেছেন। প্রীতি প্রায় 40 ছুঁই ছুঁই, ফর্মাল ব্ল্যাক স্কার্ট, হাই হিল, ব্ল্যাক হ্যাট, রেব্যানের সানগ্লাসে চোখ ঢাকা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। তার ছিপছিপে শরীর, ব্লান্ড কাট বাদামি চুল, ধবধবে ফর্সা ত্বকের চেল্লায় মুখশ্রী তেমন সুন্দর না হলেও তা ঢাকা পড়ে যাচ্ছে। কৃষ্ণেন্দু, আমি গাড়িতে আসতে আসতে তোমার পাঠানো সফট কপিটা চেক করছিলাম, কিন্তু এটা তো তুমি আসার আগেই পাঠিয়েছো, আর আমি তো কারেন্ট ডিজাইনটা দেখতে চেয়েছিলাম। আর কিছুটা বাকি আছে ম্যাম, আজ ফিনিশ করে কাল সকালেই আপনাকে দেখিয়ে নেব। আরে আরে, এত তাড়াহুড়ো করতে আমি বলিনি। তোমার লাস্ট প্রজেক্টের পারফরমেন্স তো টপ নচ ছিল। আই ওয়ান্ট দ্য সেম এক্সিকিউশন দিস টাইম অলসো। আমি তো আছি কিছুদিন, চাপ নিও না। আপনার গাইডেন্স না পেলে সেটা সম্ভব হতো না। এমন দু একটা হালকা কথা বলার পরে তারা একতলায় উঠোনের পাশের ঘরে ঢুকল। এই ঘরটা কৃষ্ণেন্দু অফিস ঘর বানিয়েছে। শ্রীপতি সেই ঘরে চারধারে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে সাপখোপের উৎপাত বন্ধ করেছে। কৃষ্ণেন্দু কিছুদিন হলো এই ঘরেই রাতে ঘুমোয়।
শ্রীপতির ঘরটা বাড়ির মূল ফটকের পাশে। আগে কৃষ্ণেন্দু যখন জমিদার বাড়ি থেকে কিছুটা দূরে থাকত, তার আসা যাওয়ার জন্য একটা সাইকেল শ্রীপতি জোগাড় করে দিয়েছিল। কিন্তু যেদিন থেকে একতলায় অফিস এবং ইলেকট্রিক কানেকশন নিয়েছে, সেদিন থেকেই কৃষ্ণেন্দু শ্রীপতিকে বলেছিল যে সে এবার থেকে জমিদার বাড়ির একতলার উঠোনের পাশের ঘরটাতেই থাকবে। সে রাতে কৃষ্ণেন্দু এবং তার মালকিন প্রীতি বাড়ির ঠিক মাঝখানে অবস্থিত বড় উঠোনটায় একসঙ্গে বসে বিয়ার খাচ্ছিল। আগে থেকে প্রীতি ম্যাডামের এমন আবদার পেয়ে এই ব্যবস্থা কৃষ্ণেন্দুই শ্রীপতিকে করতে বলেছিল। একটা পুরনো আরামকেদারায় বসে বিয়ারের গ্লাস হাতে নিয়ে প্রীতি বললেন, তুমি খুবই ট্যালেন্টেড কৃষ্ণেন্দু। তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা আছে। কোভিডে আমাদের যা লোকসান হয়েছে কৃষ্ণেন্দু, সেটা আমাদের কুইকলি রিকভার করে ফেলতে হবে। সেই তো নিশ্চয়ই ম্যাম, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই চেষ্টা করে দেখব। ওফ, নো 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 কৃষ্ণেন্দু, এভাবে এভাবে ম্যাম ম্যাম শুনতে ভালো লাগে না। অফিসে আমি তোমার বস, কিন্তু এখানে কি আমরা বন্ধুর মতো কনভার্স করতে পারি না? ইউ ক্যান কল মি প্রীতি, জাস্ট প্রীতি, রাইট? ওকে ওকে ম্যাম, ওকে, I mean Preeti. Don't worry, we'll be back to our normal growth very soon. Yes. That's why I like you so much, কৃষ্ণেন্দু। যাই হোক, শুনেছি এই বাড়িতে নাকি ভূত আছে। তুমি কিছু টের পেয়েছো নাকি? না ম্যাম, এসব কিছু দেখিনি। হয়তো রাতে এখানে কিছু আনসোশ্যাল কাজকর্ম হয়, তারাই এসব রটিয়েছে যাতে এদিকটা কেউ না আসে। ইজ দ্যাট সো? তাহলে তাহলে রাতটা বেশ এনজয় করা যাক, কি বলো? লেটস গো টু দ্য বেড। তোমার মতন একজন হ্যান্ডসাম ইয়াং ম্যানকে দেখলে আমার আমার ব্লাড স্ট্রিমটা আবার অ্যাক্টিভ হয়ে যায়। না ম্যাম, মানে প্রীতি, আই এম এনগেজ টু সামওয়ান এলস। তা তোমায় কি আমাকে বিয়ে করতে বলেছি নাকি? তা আমিও তো ম্যারিড, অ্যান্ড ফর দ্য সেকেন্ড টাইম। তাতে হলোটা কি? ওয়ান নাইট স্ট্যান্ডে তোমার বুঝি তোমার ফিয়ান্সের প্রতি ভালোবাসাটা কমে যাবে? না, ঠিক তা না। আই ডোন্ট লাইক টু ডু ইট। আচ্ছা, তুমি তোমার বস অফ দ্য বসকে নো বলছো? কথাটা ভেবে বলছো তো? প্রীতি খানিকটা মাতাল হয়ে গিয়ে বেশ রেগে গেলেন। তিনি কৃষ্ণেন্দুর হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে বললেন, কাম অন জার্ক। আর ঠিক তখনই বাতাস ভারী হয়ে গেল। কাঁচের জানালা কাঁপতে শুরু করলো, আর আলোটা টিমটিম করে উঠল। চারিদিকে কি হচ্ছে বুঝে ওঠার আগেই প্রীতি ছিটকে গিয়ে পড়ল মাটির ওপরে। কে কে ধাক্কা দিল? কে? আমরা ছাড়া কি এখানে আরো কেউ ছিল? কে কে ধাক্কা দিয়েছে? তার প্রচণ্ড চিৎকার শুনে শ্রীপতি ফটকের পাশে থাকা গুমটি ঘর থেকে দৌড়ে উঠোনে চলে গেল। ততক্ষণ ভয় পেয়ে প্রীতি জ্ঞান হারিয়ে ফেলেছেন। কৃষ্ণেন্দু এবং শ্রীপতি দুজন মিলে ম্যাডামকে তুলে নিয়ে গিয়ে কৃষ্ণেন্দুর ঘরের বিছানায় শুইয়ে দিল। কৃষ্ণেন্দু সেই রাতে ঘরের বাইরে চেয়ারে বসে কাটিয়ে দিল। পরদিন সকালে উঠেই প্রীতি শ্রীপতিকে ডেকে পাঠালেন। কাল রাতে তেমন ঘুম হয়নি, তাই সকালে প্রীতির শরীরটা ভালো লাগছিল না। তাছাড়া কালকে পড়ে গিয়ে কোমরে মারাত্মক লেগেওছে তার।
ইতিমধ্যে কৃষ্ণেন্দু ব্ল্যাক কফি এবং কুকিজ দিয়ে গেছে। অল্প কিছু খেয়ে নিলে একটা পেইন কিলার খেয়ে কিছুটা স্বস্তি বোধ করবেন তিনি। ত্রিপতি বাবু, এখানে কি ভূত থাকে? ঠিক করে সত্যি কথাটা বলুন তো। অশরীরী আত্মা থাকে বলেই তো শুনেছি, তবে আমি কোনোদিনও তেনাকে সচক্ষে দেখিনি। প্রায় 70 বছর আগে একটা দুর্ঘটনা ঘটে যায় এখানে। হ্যাঁ, তারপর থেকেই সেই গল্প চালু আছে গ্রামে। কোন গল্প? 50-এর দশকে এই বাড়ির জমিদার ছিলেন রাজনারায়ণ মুখোপাধ্যায়। তার 2 মেয়ে ছিল, ছায়া রানী ও ছবি রানী। 2 মেয়ের মধ্যে বড়ই মধুর সম্পর্ক ছিল। বড় মেয়ে ছায়া রানী তাদের বাড়ির নায়েবের বেজাতের ছেলে নিশীথের প্রেমে পড়ে যায়। প্রথমে চুপিসারে দেখা, পরে দূরের এক গ্রামে পালিয়ে গিয়ে বিয়েও করে দুজনে। কিন্তু বেশি দিন লুকিয়ে থাকতে পারল না তারা। স্বামী স্ত্রী দুজনেই জমিদারের লেঠেলদের হাতে ধরা পড়ে গেল। দেন হোয়াট? কি হলো তারপর? তারপর যা হবার তাই হলো। তাদেরকে গোপনে গ্রামে ফিরিয়ে আনা হলো। রাজনারায়ণ ভয়ঙ্কর রাগী প্রকৃতির ছিলেন। এসব জানাজানি হবার আগেই নিজের বংশের সম্মান বাঁচাতে জমিদার রাজনারায়ণ রাতের অন্ধকারে অন্দরমহলের গোপন কক্ষে নিজের হাতে কুপিয়ে খুন করেছিলেন ছায়াকে। আর নিশীথকে টেনে নিয়ে গিয়ে জমিদারের 2 খাস লেঠেল ঘন জঙ্গলের মধ্যে তাকে জ্যান্ত মাটিতে পুঁতে দিয়েছিল। এসব কথা একমাত্র জানত তার ছোট মেয়ে ছবি রানী ও নিশীথের বাবা, মানে জমিদারের নায়েব নিশিকান্ত। নিজের ছেলেকে হত্যা করতে নিয়ে যাচ্ছে দেখেও নায়েব নিশিকান্ত রাজনারায়ণের ভয়ে একটা কথাও বলতে পারেননি। ঠিক যেমন তার দিদির মৃত্যুতে চোখের জল ফেলা ছাড়া ছবির কিছুই করার ছিল না। ও মাই গড, অনার কিলিং! এসব বেঙ্গলেও হতো? প্রীতি কৃষ্ণেন্দুর দিকে তাকালো। কৃষ্ণেন্দু তার বিষাদগ্রস্ত মুখটা নামিয়ে নিল, কিন্তু শ্রীপতির কণ্ঠস্বর তখনও কাঁপছিল। এর 1 বছরের মধ্যেই জমিদার বাবু আত্মহত্যা করেন। সেই মৃত্যুটাও বেশ অস্বাভাবিক ছিল। বাড়ির ছাদ থেকে এই উঠোনে পড়েই তিনি মারা যান। তারপর থেকে কেউ এ বাড়িতে আর বাস করেনি। কৃষ্ণেন্দু এতক্ষণ মাথা নিচু করেই বসেছিল। এবারে সে বলল, এই কাহিনীটা আগেই শ্রীপতি আমাকে শুনিয়েছিল। কিছু অস্বাভাবিক কিছু কখনো লক্ষ্য করিনি বলে তেমন পাত্তা দিইনি। আপনাকে ইচ্ছে করি এসব বলে আর বিরক্ত করতে চাইনি ম্যাম। আপনি আমার এমপ্লয়ি হয়ে নিজের ইচ্ছা বসে ফলাতে যাবেন না। হেড অফিসে ফিরি, তারপর আপনাকে নিয়ে কি করা যায় সেটা ভেবে দেখতে হবে। আপনি জানেন সেই গোপন কক্ষটা কোথায়? ওটার দরজায় তালাবন্ধ আছে তো? না স্যার, আমি জানি না কোন ঘরে ছায়া রানীকে খুন করা হয়েছিল। সম্ভবত কেউ জানে না। ওই ছায়াই, বুঝেছেন, আজও ঘুরে বেড়াচ্ছে এই বাড়িতে। কাল সেই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আচ্ছা, এখানে কোনো এক্সারসাইজম করার লোক আছে? মানে ভূত তাড়ানোর জন্য এই তান্ত্রিক গোছের কেউ আছেন? তা একজনা আছে ম্যাডাম, তান্ত্রিক কালীনাথ। আপনি অনুমতি দিলে তাকেই না হয় একবার। প্রীতি সেদিন সন্ধ্যাবেলাতেই ডাকিয়ে আনেন জাঁদরেল তান্ত্রিক কালীনাথকে।
কালীনাথের পরনে কালো ধুতি, গলায় রুদ্রাক্ষ, চোখ লালচে, হাতে লাল কাপড়ে জড়ানো একটা ডান্ডা ধরা। জমিদার বাড়িতে এসেই কিছু মন্ত্র পড়েই কালীনাথ বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এই বাড়িতে প্রেত অস্তিত্ব বর্তমান, তাকে মুক্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। আজ রাত ঠিক 12টায় আমি এক বিশেষ পুজোয় বসব। সেই পুজোয় আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য। তিনি যজ্ঞের সব জোগাড় করতে তখনকার মতো বিদায় নিলেন। সেই রাতটার জন্য কৃষ্ণেন্দু তাকে কলকাতায় একবার ঘুরে আসতে দিতে প্রীতির কাছে অনেক অনুরোধ করল। তবে সে কি আর বুঝতে চাইছিল যে তার ছায়াই এসব করছে কিনা? হয়তো সেই জন্যেই ডিপ্রেশনে কৃষ্ণেন্দু গন্ডাল থেকে চলে যেতে চাইছিল, কিন্তু প্রীতি তাকে ছুটি দিল না। অগত্যা কৃষ্ণেন্দু নিজের অফিসে দরজা বন্ধ করে কাজ করতে শুরু করল। তার এই পিতখুটে চেহারার কালীনাথকে একেবারেই পছন্দ হয়নি। শ্রীপতিকে সে সোজা বলে দিল এইসব বুজরুকিতে সে থাকবে না। ঠিক মধ্যরাতে জমিদার বাড়ির উঠোনে শুরু হলো পুজো। শ্রীপতি প্রীতি ম্যাডামকে একখানা কাঠের চেয়ারে বসিয়ে নিজে যজ্ঞের বেদির সম্মুখে মাটির ওপরে উবু হয়ে বসল। কালীনাথ রক্তবস্ত্র পরিধান করে রক্তবর্ণের আসনে দক্ষিণ অভিমুখে বসলেন। মাটির পাত্রে ঘৃতের প্রদীপ জ্বালালেন। তারপরে মনে মনে মন্ত্র পড়তে পড়তে রক্তচন্দন দিয়ে তামার পাত্রে একটা পঞ্চমুখী হনুমানজির প্রতিকৃতি এঁকে তাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন। প্রতিকৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে আখের গুঁড়োর ভোগ দিয়ে তামার পাত্রে পুষ্প অর্পণ করলেন। তিনি পূর্ব অভিমুখে হাত জোড় করে চোখ বন্ধ করে বসে হনুমানজির স্তোত্র মন্ত্র পড়লেন। ওম নমো ভগবতে পঞ্চবদনায় পূর্বা কবিমুখে সকল শত্রু সংহারকায় স্বাহা। তারপরে তামার কোষায় কুশি দিয়ে গঙ্গাজল ছিটিয়ে দিলেন। এইভাবেই দক্ষিণ মুখে হাত জোড় করে বললেন, ওম নমো ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথনায় স্বাহা। কুশির গঙ্গাজল কোষায় ঠেলে এবার পশ্চিম দিকে তাকিয়ে এক মনে মন্ত্র পড়তে লাগলেন। ওম নমো ভগবতে পঞ্চবদনায় পশ্চিম মুখায় গরুদায়না সকল বিষহারায় স্বাহা। কোষার জল ছিটিয়ে এবার উত্তর দিকে নমস্কার করে মন্ত্র আওড়াতে লাগলেন। ওম নমো পঞ্চবদনায় উত্তর মুখায় আদিব বরাহায় সকল সম্পদাকারায় স্বাহা। তারপরে মাথার উপর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ভক্তি ভরে বললেন, ওম নমো পঞ্চবদনায় ঊর্ধ্বমুখায় হয়গ্রীবায় সকল জনবশীকরণায় স্বাহা। এরপরে শ্রী হনুমানজির স্তোত্রপাঠ একটানা মুখস্থ আওড়ে গেলেন। পুজো চলাকালীন কোনো এক সময় তাকে নিজের পৈতে আঙুলে জড়িয়ে নিয়ে হনুমানজির গায়ত্রী মন্ত্র বেশ কয়েকবার পাঠ করতে দেখা গেল। ওং অঞ্জনি জয় বিদ্মহে বায়ুপুত্র ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ। এই পুরো সময়টা প্রীতি হাত জোড় করে পুজো দেখতে থাকে। গতকালের ঘটনায় তিনি যে মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলেন সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। আরো অনেক রকম মন্ত্র পড়ে কালীনাথ অবশেষে যজ্ঞের অগ্নি প্রজ্বলন করলেন। ওং নমো হনুমন্তায় আবেশায় আবেশায় স্বাহা। মন্ত্রটা বারংবার পাঠ করতে করতে ঘৃতাহুতি দিতে লাগলেন। লেলিহান শিখায় জ্বলে উঠল যজ্ঞের আগুন। মন্ত্রে কাঁপতে থাকে চারিদিকের দেওয়াল।
কিছুক্ষণের মধ্যেই বাতাস স্তব্ধ হয়ে গেল। হঠাৎ করেই ভারী পুরুষালী কণ্ঠে শোনা গেল, কে আমাকে আহ্বান করেছে? বন্ধ করো এই মন্ত্রোচ্চারণ, নইলে এর ফল ভালো হবে না। কালীনাথ ব্যতীত উপস্থিত সবার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। প্রীতির বসার চেয়ারের পেছনে আবির্ভূত হল স্বয়ং কৃষ্ণেন্দু। তার চুল অবিন্যস্ত, চোখে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে, আর মুখমণ্ডল রক্তবর্ণ ধারণ করেছে। নিজের পেছনে তাকিয়ে কৃষ্ণেন্দুকে ওইভাবে বিভৎস রূপে দেখে প্রীতি রীতিমতো ঘাবড়ে গিয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। কৃষ্ণেন্দু? কৃষ্ণেন্দুর নাম উচ্চারণের মুহূর্তেই কৃষ্ণেন্দু রূপে সেই প্রেত শক্তি প্রীতির গলার পেছন দিকটা চেপে ধরল। কোন থেকে দেখছি প্রথম করছিস? আমাদের গ্রামে এসে আমাদেরকে হুকুম করছিস? বড্ড সাহস হয়ে গেছে তোর, হ্যাঁ? ওম নমো ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমোদনায় স্বাহা। আমি বলছি, তুই ওকে এক্ষুনি ছেড়ে দে। ছেড়ে দেবো? আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে না। তোমরা আবার আমার ভালোবাসাকে মেরে ফেলতে এসেছো। আমি ছায়াকে এবার আর হারাবো না। তার জন্য যদি তোদের সবাইকে মারতে হয়, তাই করবো। তুই কে? নিজের নাম বল। রানী তো কত বছর আগেই মারা গেছে, আবার তার নাম নিচ্ছিস কেন? ছেড়ে দে আমার, ছেড়ে দে। কৃষ্ণেন্দু প্রীতিকে জাপটে ধরে নিয়ে শূন্যে উঠতে শুরু করলো। পায়ে কোনো জমি না পেয়ে প্রীতি ভয়ে চিৎকার করে ছটফট করতে শুরু করলো। সেই আর্তনাদের সাথে কৃষ্ণেন্দু প্রবল আক্রোশে চেঁচিয়ে কালীনাথকে বলতে থাকলো, আমি নিষেধ, জমিদারের নায়েব নিশিকান্তর ছেলে রাজনারায়ণের ছোট মেয়ে ছবিরানীর নাতনির কথা বলছে। জিজ্ঞেস কর, ওর নাম ছায়া। ও আমার, শুধুই আমার। অভিজ্ঞ কালীনাথ বিষয়টা চটজলদি বুঝে ফেলে নিজের হাতের আড়াল করে পাশে দাঁড়ানো শ্রীপতিকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, এই ছায়া মা এখন কোথায় আছে? তাকে তাকে এখানে আনতে পারবে? একথা শুনে শ্রীপতি ভয়ে কাঁপতে কাঁপতে ছায়াকে মোবাইল ফোনে সবটা জানালো। কিছুক্ষণের মধ্যেই ছায়া এখানে এসে উপস্থিত হলো। ইতিমধ্যেই কৃষ্ণেন্দু ওরফে নিশীথ প্রীতিকে চেপে ধরে দোতলার ছাদের কার্নিশের উপরে উঠে বসে আছে। প্রীতি নিচে প্রায় ঝুলছে বলা যায়। ছায়া এসে কৃষ্ণেন্দুর এমন ভয়ঙ্কর রূপ দেখে হতভম্ব হয়ে গেল। কৃষ্ণেন্দু? কালীনাথ দ্রুত ছায়ার কাছে এসে বললেন, মা, আমি জানি না এই দুষ্টু আত্মা তোমার সাথে কি করেছে, আমি জানি না, কিন্তু এখন একজনের জীবন মরণ সমস্যা। তুমি মা নিশীথকে প্রীতি ম্যাডামকে ছেড়ে দিতে বলো, নইলে একটা অনর্থ হবে। ও হয়তো তোমার কথা শুনতেও পারে। এদিকে ছায়াকে উঠোনে প্রবেশ করতে দেখে নিশীথ প্রীতিকে সঙ্গে নিয়েই উঠোন থেকে নেমে আসতে লাগলো। নিশীথকে? ছায়া অবাক হয়ে কালীনাথ এবং শ্রীপতির দিকে তাকালো। নিশীথ জমিদারের নায়েব নিশিকান্তর ছেলে ছিল, যাকে রাজনারায়ণের আদেশে পাশের জঙ্গলে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল। সেই অশরীরী আত্মা কৃষ্ণেন্দুর শরীরে ভর করে এই বাড়িতে ঢুকেছে। তুমি রাজনারায়ণের শেষ বংশধর, বোধহয় তোমাকে মারতে এসেছিল বাবা। আমাকে মারতে এসেছিল কৃষ্ণেন্দু? শ্রীপতির কথায় ছায়ার ফর্সা গাল বেয়ে চোখের জলের ধারা নেমে এলো। নিদারুণ মানসিক আঘাতে চুরমার ছায়া ভয়াবহ চেহারার নিশীথের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, কৃষ্ণেন্দু না নিশীথ, কি বলবো তোমায় জানি না। তুমি আমাকে মারতে এসেছিলে? তা বলতেই পারতে, আমি নদীতে ডুব দিয়ে মরতাম। না না ছায়া, ওরা তো
তোমাকে যা বুঝিয়েছে তা সত্যি না। এটা ঠিক যে রাজনারায়ণকে নির্বংশ করার জন্য বহু বছর ধরে আমি অপেক্ষা করেছিলাম। আমি তোমাকে মারতেই চেয়েছিলাম, যেভাবে রাজনারায়ণকে আত্মহত্যা করতে বাধ্য করেছিলাম, ঠিক সেভাবেই। কিন্তু তুমি ঠিক আমার প্রিয় ছায়ারানীর মতো, তোমাকে মারতে পারলাম না। তাতে কি হয়েছে? এখন মারো আমাকে। ম্যাডামকে ছেড়ে দিয়ে আমাকে ছাদে নিয়ে চলো, ওখান থেকে ফেলে দাও। তোমার প্রতিশোধ চরিতার্থ করো। বাধা কোথায়? ছায়া বেশ ঝাঁঝের সাথেই বলল। এ কথায় প্রীতিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নিশীথ ছায়ার দিকে এগিয়ে আসতে আসতে বলতে থাকলো, না না, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি ছায়ারানীর মতো তোমাকে হারাতে চাই না। হিরে, তোর নাতনির বয়সী একটা মেয়েকে প্রেম নিবেদন করছিস, আর ভালোই যদি বাসিস, মেয়েটার জীবন নষ্ট করতে তোর খারাপ লাগবে না? এই এই, তুই 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 আমাদের ব্যাপারে বেশি কথা বলবি না। তোরা তোরা নিশীথ তর্জনী উঁচিয়ে এ কথা বলে কালীনাথকে দূর থেকে ধাক্কা মারল। আর কালীনাথ একটু হলেই চোখের আগুনে পড়ে যাচ্ছিল আর কি। আমি যে কৃষ্ণেন্দুকে ভালোবাসি সে তুমি নও, কিছুতেই নও। তার ভালোবাসা নিয়ে নিশীথের এমন ছলনায় তীব্র মানসিক আঘাত পেয়ে ছায়ার অশ্রুস্নাত দুই চোখে আগুন জ্বলে উঠল। কৃষ্ণেন্দুকে আমি এখানে আসার পথে পুকুরে ডুবিয়ে মেরেছি। এই বাড়িতে ঢোকার এর থেকে বড় সুযোগ আমি ছাড়তে চাইনি। ভেবেছিলাম রাজনারায়ণের বংশ তারই বাড়িতে শেষ করব, রাজনিবাসের সেই গোপন কক্ষে যেখানে আমার ছায়ারানীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু ছায়া, তোমাকে দেখার পর সবকিছু কেমন যেন উলট পালট হয়ে গেল। তোমাকে ভালোবেসে ফেললাম। এখন তোমাকে মেনে নিতেই হবে যে আমি তোমার কৃষ্ণেন্দু, এছাড়া আর কোনো উপায় নেই। তাই তোমার বাড়ির নকশার খাতা সবসময় ফাঁকা দেখতাম। আমি ভাবতাম তুমি সারাদিন এত কাজে আছো বলে সময় পাও না। ছি, এভাবে আমার সাথে তুমি প্রতারণা করলে। এ কথা বলতে বলতে ছায়া এক পা করে পিছোতে লাগলো। বাকিরা অসহায় হয়ে সেই ভয়ানক দৃশ্য দেখতে লাগলো। ওসব কথা ছাড়ো, ভালো হয়েছে সত্যি কথা তুমি সব জেনে গেলে। চলো আমরা অন্য কোথাও চলে যাই। এসো। আমার হাত ধরো ছায়া, আমি সত্যি তোমাকে ভালোবাসি। হাত বাড়িয়ে ছায়াকে আহ্বান করলো নিশীথ। পিছুতে পিছুতে পিছনের দেওয়ালে এসে ছায়ার পিঠটা ঠেকে গেল। সামনে এগিয়ে আসছে নিশীথ। হঠাৎ করেই কালীনাথ এক লাফ মেরে ছায়ার সামনে এসে পড়ল। তারপরে নিশীথের দিকে তাকিয়ে তার ডান্ডাটাকে তাক করে পাঠ করলেন মহান নৃসিংহদেবের দৈব মন্ত্র। ওম নমো ভগবতে শ্রী মহানৃসিংহায় দৃষ্ট করলাবদনায় ঘোর রূপায় বজ্র নখায় জ্বালা মালিনে। সঙ্গে সঙ্গে নিশীথের দেহে দাউ দাউ করে আগুন ধরে গেল। ছায়ার চোখের সামনে কৃষ্ণেন্দুর স্থূল দেহখানা পুড়তে লাগল। সেখান থেকে ধোঁয়ার মতো নিশীথের সূক্ষ্ম দেহটা শূন্যে সামান্য দৃশ্যমান হয়ে আবার মিলিয়ে গেল। চারিদিকে সব হঠাৎ করেই যেন শান্ত হয়ে গেল। ছায়া দুহাতে মুখ ঢেকে কোকিয়ে কেঁদে উঠে মাটিতে বসে পড়ল। প্রায় 2.5 বছর পরের ঘটনা। দুজন আমেরিকান দম্পতি গন্ডালের 5 স্টার হোটেল রিসর্ট রাজনিবাসের মূল ফটকের সামনে এসে থামলেন। গাড়ি করে ঢুকে সামনের লবিতে তারা দাঁড়ালেন।
চারিদিকে তাকিয়ে এদিক ওদিক দেখতে দেখতে তাদের চোখ পড়ল সাদা মার্বেলের আলিঙ্গনাবদ্ধ নরনারীর যুগল মূর্তির দিকে। Wow, what a nice statue! সেটা দেখে তারিফ করতে করতে তারা রিসেপশনের ডেস্কে পৌঁছে গেল। সেখানে পৌঁছে কর্মরত দুজন অল্প বয়সী মেয়ের সাথে চেক ইনের ব্যাপারে বিভিন্ন কথা বলতে বলতে তারা জানতে চাইল। Whose statue is that at the lobby? রিসেপশনের মেয়েরা উত্তর দেওয়ার আগেই দুহাত জোর করে অপরূপ সুন্দরী এক মহিলাকে এগিয়ে আসতে দেখা গেল। তার পায়ের নুপুরের রিনিঝিনি শব্দ অতিথিদের মনোযোগ আকর্ষণ করল। সে দম্পতিকে বলল, ওয়েলকাম টু রাজনিবাস। I am the general manager, Chaya Banerjee. This is my maternal grandfather, Jamindar Rajnarayan Mukhopadhyay's house. That statue is the famous lovers of the Gondal, Chaya Rani and Nishith Dash. Wow, great! We want to hear their great love story, please. Of course,